তো কোয়ান্টাম তত্ত্বর আমরা প্রথম ক্লাসে যেটা দেখলাম যে কোনো ধাতব পৃষ্ঠের উপর যদি আলো পড়ে তাহলে সেখান থেকে এক ধরনের ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বেরোয় এবং তার দরুন কি হচ্ছে একটা প্রবাহ পাওয়া যায়। তাহলে আলো পড়ছে তার দরুন একটা তড়িৎ প্রবাহ পড়ছে, সেজন্যকে বলা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ। এবং সেই ক্ষেত্রে যে ঋণাত্মক আধান যেটা পাচ্ছিলাম, ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা যেটা পাচ্ছিলাম, সেটা ইলেকট্রন না অন্য কিছু, সেটা লেনার্ড পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করেছিলেন যে সেটা হচ্ছে ইলেকট্রন। সেটা ইলেকট্রন। তাহলে কোনো ধাতব পৃষ্ঠের উপর উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে সেখান থেকে কি হচ্ছে ফটো ইলেকট্রন নিঃসরণ হয়, তার দরুন একটা প্রবাহ পাওয়া যায়, সেটা আলোক তড়িৎ প্রবাহ বলছে। এবং এই যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বলা হচ্ছে। তো এখন যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে কি সম্পর্ক আছে সে সম্পর্কটা আমরা দেখব। নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব বলতে কি বোঝায় যে ফটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়, তাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে সেই নিবৃত্তি বিভব আর ফটো ইলেকট্রনের গতিশক্তির মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব। তো এখানে যদি সংগ্রাহক যে প্লেট আছে তার বিভব যদি নিবৃত্ত বিভব V0 হয় সমান হয় এবং তখন সর্বোচ্চ প্রারম্ভিক গতিশক্তি সম্পন্ন ফটো ইলেকট্রন সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারে না। এটা আমরা দেখেছিলাম যে ফটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবের সংগ্রাহক প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য, আলোক তড়িৎ প্রবাহ শূন্য মানে কোনো ইলেকট্রনিক কিন্তু সেখানে অ্যানোডের জায়গায় পৌঁছাতে পারছে না। তাহলে এই ক্ষেত্রে যদি সংগ্রাহক প্লেটের বিভব যখন নিবৃত্তি বিভবের সমান, নিবৃত্তি বিভবের সমান হবে, তখন কী হবে ইলেকট্রন কী হচ্ছে সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারবে না। তাহলে সর্বোচ্চ প্রারম্ভিক গতিশক্তি সম্পন্ন, সর্বোচ্চ প্রারম্ভিক গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন কী হচ্ছে সেখানে পৌঁছাতে পারবে না। তাহলে এর যে গতিশক্তিটা থাকছে সেই গতিশক্তিটা কী হচ্ছে ওই যে নিবৃত্ত বিভব যেটা আছে সেটাকে সেটার বিরুদ্ধে যেতে খরচ করে ফেলছে। তাহলে এই যে গতিশক্তি ইলেকট্রন যেটা আছে ফটো ইলেকট্রনের গতিশক্তি যেটা, সেটা কি হচ্ছে খরচ হচ্ছে কোথায়, যে নিবৃত্তি বিভব যেটা আছে অর্থাৎ ঋণাত্মক বিভব। তাহলে ইলেকট্রনের আধান ঋণাত্মক, ঋণাত্মক নিয়তে বিকর্ষণ হবে, তাহলে বিকর্ষণকে উপেক্ষা করে যেতে হবে। তাহলে এই যে গতিশক্তিটা সেই গতিশক্তিটা কি হচ্ছে এই যেটা আছে ঋণাত্মক বিভব যেটা আছে সেটা কি হচ্ছে অতিক্রম করার জন্য কি হচ্ছে শক্তিটা হ্রাস হয়ে যাচ্ছে। তার জন্য এখানে লেখা আছে যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্স, সেটা কি ঋণাত্মক V0 বিভব অতিক্রম করার জন্য ইলেকট্রনের যে শক্তি হ্রাস সেটা। তাহলে ই ম্যাক্স সমান আমি লিখতে পারি, এখানে কি বলছে ঋণাত্মক V0 অতিক্রম করে ইলেকট্রনের শক্তি হ্রাস। আমরা একটা ইলেকট্রন ভোল্টের সংখ্যা দেখেছিলাম, সেই ক্ষেত্রে ইলেকট্রনের যে সর্বোচ্চ যে গতিশক্তি ছিল সেটা হচ্ছে ইলেকট্রন বলে এককে প্রকাশ করা হতো। তাহলে এক্ষেত্রে বলছে যে ঋণাত্মক V0 অতিক্রম করার জন্য ইলেকট্রনের শক্তি হ্রাস। তাহলে এখানে আমি কি লিখবো ই ম্যাক্স সমান হচ্ছে E V0, ই ম্যাক্স সমান হচ্ছে E V0 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে ই ম্যাক্স অর্থাৎ যে ইলেকট্রনটা যেটা যাচ্ছে সেই ইলেকট্রনের ভর যদি m হয় এবং তার যে গতিবেগ যেটা ম্যাক্সিমাম গতিবেগ ভি ম্যাক্স যদি আমি লিখি, তাহলে সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার লিখবো আমি, হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার সমান হচ্ছে E V0। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে ভি ম্যাক্সিমামটা আমি কত পেতে পারি, ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে √2 E V0/m। তাহলে এই একটা আমি সম্পর্ক পেলাম যেখানে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তির সাথে নিবৃত্তি বিভবের সম্পর্ক, যেখানে ভি ম্যাক্স এটা যেটা হচ্ছে ইলেকট্রনের ফটো ইলেকট্রনের হচ্ছে প্রাথমিক বেগ যেটা সর্বোচ্চ বেগ, V0 যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার নিবৃত্তি বিভব, আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে এই একটা সম্পর্ক আমি পেলাম গতিশক্তির সাথে নিবৃত্তি বিভবের সম্পর্ক, সেখান থেকে আমি ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিবেগ সেটার সাথে একটা নিবৃত্তি বিভবের সম্পর্ক আমি পেলাম। এখানে একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি এম ম্যাক্সিমাম এক্স স্কোয়ার অর্থাৎ ই ম্যাক্স যেটা, সেটা হচ্ছে আলোর তীব্রতার উপর নির্ভরশীল নয়, আলোর তীব্রতার উপর নির্ভরশীল নয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে এটা হাফ এম বি স্কোয়ার সেটা কিন্তু আলোর তীব্রতা যতই বাড়ুক গতিশক্তি যে বাড়বে তার কোনো কারণ নেই, এই যে জিনিসটার উপর নির্ভর করছে E V0। তাহলে যেহেতু এখানে আলোর তীব্রতা যদি বাড়ায় তাহলে সেক্ষেত্রে মনে হতে পারে যে অনেক বেশি পরিমাণ গতিশক্তি পাবে, সেক্ষেত্রে ইলেকট্রন কিন্তু সেটা না, সর্বোচ্চ গতিশক্তি কিন্তু হাফ এম ভি ম্যাক্স এটা। এবং সেটা দেখতে পাচ্ছি এই যে সমীকরণ আছে এই সমীকরণে কোথাও কিন্তু তীব্রতার উপর ডিপেন্ড করছে না। ইলেকট্রন আধান V0 হচ্ছে ঋণাত্মক বিভব এটা বা নিবৃত্তি বিভব যেটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কিন্তু আলোর তীব্রতার উপর নির্ভরশীল নয়, যত তীব্র হবে মনে হতে পারে প্রচুর পরিমাণ শক্তি ইলেকট্রন পাবে, কিন্তু ইলেকট্রনের গতিশক্তি ম্যাক্সিমাম এটাই। ঠিক আছে, ইলেকট্রনের তীব্রতার উপর আলোর যে তীব্রতা সেই তীব্রতার উপর কিন্তু নির্ভরশীল নয়। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলা হচ্ছে।
বা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি বলা আছে। তো আমরা এখানে নিবৃত্তি বিভবে একটা জিনিস পড়লাম, আর একটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি পড়লাম। তো এই ক্ষেত্রে এই যে দুটো জিনিস কিন্তু ফিক্স নয়। আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে নিবৃত্তি বিভব বা আমি যদি বলি ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ইম্যাক্স, এই দুটো কিন্তু ফিক্সড নয়, এই দুটো কিন্তু ভ্যারিয়েবল, অর্থাৎ পরিবর্তনশীল। কীরকম পরিবর্তনশীল? আমরা যদি আলাদা আলাদা ধাতু ব্যবহার করি তাহলে তাদের ক্ষেত্রে দেখা যাবে নিবৃত্তি বিভবটা আলাদা পাবো বা সর্বোচ্চ গতিশক্তিটা কিন্তু আলাদা পাবো। তাহলে আলাদা আলাদা ধাতু ব্যবহার করলে সেই ক্ষেত্রে নিবৃত্তি বিভব V0 বা গতিশক্তি যেটা ম্যাক্সিমাম গতিশক্তি ইম্যাক্স, এই দুটো কিন্তু আলাদা আলাদা পাবো, আমরা পাল্টে যাবে। বা একই ধাতুর উপর যদি আমরা বিভিন্ন কম্পাঙ্কের আলো ফেলি সেই ক্ষেত্রেও কিন্তু এই যে V0 আর ইম্যাক্স এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে তার ক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র আঁকি, এক জায়গায় হচ্ছে নিবৃত্তি বা গতিশক্তি, আর এক জায়গায় যদি কম্পাঙ্ক, এভাবে যদি একটা লেখচিত্র আঁকি তাহলে দেখা যাবে সোডিয়ামের ক্ষেত্রে একরকম পাওয়া যাবে। সোডিয়াম ক্ষেত্রে একটা কম্পাঙ্ক এমন একটা পাওয়া যাচ্ছে যে যেখানে কি হচ্ছে কোনো রকম কোনো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না, আলোক তড়িৎ ক্রিয়া কোনো রকম নিঃসরণ হচ্ছে না, অর্থাৎ ইলেকট্রন নিঃসৃত হচ্ছে না। সোডিয়ামের ক্ষেত্রে একটা পাওয়া যাচ্ছে, জিঙ্কের ক্ষেত্রে একটা পাওয়া যাচ্ছে, প্লাটিনামের ক্ষেত্রে আছে। বিভিন্ন প্লেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন কম্পাঙ্কের আলো যদি ফেলি বা একই কম্পাঙ্কে তিনটের ক্ষেত্রে আমি আলো ফেলছি, এই তিনটে আলাদা আলাদা প্লেট আছে, ধাতব প্লেট আছে, তাদের ক্ষেত্রে আমি একই কম্পাঙ্কের আলো ফেলছি। তাহলে এই ক্ষেত্রে কম্পাঙ্ক যখন আমি বাড়াচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে এরকম একটা পজিশনে কোনো রকম কোনো ফটো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না। তাহলে এর থেকে এটা বা এর থেকে কম যদি আমি ফেলি তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম কোনো আলোক ক্রিয়া ঘটবে না। জিঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় ক্ষেত্রে কম্পাঙ্ক যখন এটা হচ্ছে, প্লাটিনামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম একটা হচ্ছে নিবৃত্তি বিভব একদিকে, আর এটা করলে এরকম এক ধরনের একটা গ্রাফ আমরা পাচ্ছি। তো এক্ষেত্রে তিনটে যদি আলাদা আলাদা ধাতব পাত নিই তাদের ক্ষেত্রে যদি আমি আলো ফেলি বিভিন্ন কম্পাঙ্কের, দেখা যাচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে এই কম্পাঙ্কের যদি আলো ফেলি আমি, ঠিক আছে, এরকম জায়গায়, তাহলে দেখা যাচ্ছে সেখানে কোনো পরিমাণ এতে সর্বোচ্চ গতিশক্তি কত, এখানে শূন্য, বা নিবৃত্তি বিভব কত, এখানে শূন্য পাচ্ছি আমি। তাহলে এই যে সর্বোচ্চ গতিশক্তি শূন্য, তার মানে কি কোনো রকম কোনো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না। এর থেকে যখন বেশি করছি তখন দেখা যাচ্ছে হ্যাঁ কি হচ্ছে, নিঃসরণ ঘটছে। সোডিয়ামের ক্ষেত্রে এরকম হতে পারে। কম্পাঙ্ক যখন আরও বাড়াচ্ছি, জিঙ্ক প্লেটের ক্ষেত্রে কম্পাঙ্ক যখন আরও বাড়াচ্ছি, আমি যে আলোটা ফেলছি তার কম্পাঙ্ক যখন আরও বাড়াচ্ছি বা অন্যান্য কম্পাঙ্কে যখন দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রকম একটা কম্পাঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, জিঙ্কের ক্ষেত্রে কোনো রকম কোনো ফটো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না, ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না, অর্থাৎ গতিশক্তি শূন্য, তার মানে নিঃসরণ হচ্ছে। তার থেকে বেশি যখন করছে তখন হচ্ছে। প্লাটিনামের ক্ষেত্রে আলাদা, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে যে কম্পাঙ্কের পরিবর্তন হচ্ছে। কীরকম? বিভিন্ন ধাতু ব্যবহার করলে তাদের ক্ষেত্রে এমন একটা কম্পাঙ্ক পাওয়া যাচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা এমন একটা কম্পাঙ্ক পাওয়া যাচ্ছে যে যার দরুন কী হচ্ছে, সেখানে কোনো রকম কোনো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না। তো এখানে বলতে চাচ্ছে যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয়, তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলা হচ্ছে। অর্থাৎ আমি কি করছি, এখানে ফেলছি, এই জাস্ট আর একটু বাড়াবো, সেই রকম মুহূর্তে কি হচ্ছে, সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হচ্ছে। তাহলে এই যে কম্পাঙ্কগুলোকে বলা হচ্ছে, এই কম্পাঙ্কগুলো হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক বলা হচ্ছে। তাহলে এটা গেলো প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক কাকে বলে, অর্থাৎ যে ন্যূনতম কম্পাঙ্কের আলো আমরা কোনো ধাতব পৃষ্ঠের উপর যদি ফেলি তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আলোকত্বরণ নিঃসরণ শুরু হচ্ছে। এর থেকে যদি কম ফেলি তাহলে দেখা যাবে কী হবে, আলোকত্বরণ নিঃসরণ শুরু হচ্ছে না। তাহলে বিভিন্ন ধাতবের ক্ষেত্রে কী হচ্ছে, এই কম্পাঙ্কগুলো আলাদা আলাদা হবে, সূচনা কম্পাঙ্কগুলো আলাদা আলাদা হবে। এখানে আমরা একটা সমীকরণ আমরা জানি ভি সমান এন ল্যামডা বা সি সমান হচ্ছে এন ল্যামডা। তাহলে এখানে সি সমান নিউ জিরো ল্যামডা জিরো, নিউ জিরোটা যদি হচ্ছে সূচনা কম্পাঙ্ক আমরা বলি, ঠিক আছে, সূচনা কম্পাঙ্ক প্রারম্ভ কম্পাঙ্ক বলি, তাহলে অনুরূপভাবে আমরা একটা আনুষঙ্গিক যে প্রারম্ভ কম্পাঙ্ক সেটা আমরা পাবো ল্যামডা জিরো, প্রারম্ভ কম্পাঙ্ক কত পাবো, ল্যামডা জিরো। অর্থাৎ এরকম যদি আমি একটা তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেলি তাহলে সেই ক্ষেত্রে কী হবে, নতুন তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেলি তাহলে কোনো ধাতব পৃষ্ঠ থেকে কী হবে, সেখান থেকে ফটো ইলেকট্রন নিঃসরণ শুরু হবে। এর থেকে কম ফেললে কী হবে, না হতে পারে। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলছে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক যে ন্যূনতম কম্পাঙ্কের আলো যদি কোনো একটা ধাতব পৃষ্ঠের উপর আমি ফেলি তাহলে দেখা যাচ্ছে আলোকত্বরণ নিঃসরণ শুরু হচ্ছে, ঠিক আছে, আলোকত্বরণ নিঃসরণ শুরু হচ্ছে। তাহলে বিভিন্ন ধাতব প্লেটের ক্ষেত্রে এর মানটা কিন্তু বিভিন্ন হবে, ভেরিয়েবল হবে। তাহলে এখানে একটা গ্রাফ দেখলাম, নিবৃত্তি বিভব আর কম্পাঙ্কের মধ্যে একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা নিউ জিরোটা যদি আমি প্রারম্ভ কম্পাঙ্ক বলি তাহলে অনুষঙ্গিকভাবে আর একটা যদি আমরা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য সেটা ল্যামডা জিরো পাবো এই সমীকরণ অনুসারে।
তাহলে উপরের যে গ্রাফটা আমরা দেখলাম, যে গ্রাফটা আমরা সেই গ্রাফ থেকে আরেকটা কি জিনিস দেখতে পারি, যে লেখচিত্র থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপতিত আলোর কম্পাঙ্ক যত বেশি হয় ফটো ইলেকট্রন নিবৃত্তি বিভব বা সর্বোচ্চ গতিশক্তি তত বড়। একটা গ্রাফ দেখে যেটা দেখলাম সেটা এইভাবে বেরিয়ে যাচ্ছিল। তাহলে কম্পাঙ্ক যত বাড়ছে সর্বোচ্চ গতিশক্তিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। উপর দিকে সর্বোচ্চ গতিশক্তি ছিল, নিচের দিকে কম্পাঙ্ক ছিল, কম্পাঙ্ক আস্তে আস্তে যখন বাড়াচ্ছে তখন এইভাবে ঠিক বেড়ে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে, ব্যবহারিক ক্ষেত্রে প্রায় সর্বাদে অতি বেগুনি রশ্মি ধাতুপৃষ্ঠে ফেলায়। কারণ কি? কারণ দৃশ্যমান বেগুনি আলোর থেকে অতি বেগুনি রশ্মির কম্পাঙ্ক বেশি এবং তরঙ্গদৈর্ঘ্য কম। কম্পাঙ্ক বেশি এবং তরঙ্গদৈর্ঘ্য সেক্ষেত্রে কম হয়। বেশ কম কম্পাঙ্কের আলো আপতিত হলেও ক্ষার ধাতুগুলি যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম ইত্যাদি থেকে আলোক নিঃসরণ শুরু হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তীব্রতা যাই হোক না কেন, এই যে মিনিমাম যে কম্পাঙ্ক আছে বা প্রারম্ভিক কম্পাঙ্ক যেটা বলছি, তার থেকে যদি আমি আমার কি হচ্ছে, তার থেকে যদি আমি কম কম্পাঙ্কের আলো যদি ফেলি এবং তীব্রতা যদি অনেক বেশিও হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন নিঃসরণ হবে না। যদিও সেখানে প্রচুর পরিমাণে শক্তি আসছে, তবুও কিন্তু ইলেকট্রন নিঃসরণ হবে না, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটনাটা যেটা সেটা ঘটবে না। তাহলে অনেক সময় দেখা যায় যে কি হচ্ছে, কম কম্পাঙ্কের আমি আলো ফেলছি কিন্তু দেখা যাচ্ছে যে তীব্রতা অনেক বেশি, অর্থাৎ এই যে প্রারম্ভিক কম্পাঙ্ক তার থেকে কম কম্পাঙ্কে আলো ফেলছি, তীব্রতা বেশি হলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না। আবার অনেক সময় কি হচ্ছে, যে ওই প্রারম্ভিক যে কম্পাঙ্ক আছে সে থেকে একটু বেশি ফেলেছি কিন্তু তীব্রতা কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন নিঃসরণ হবে। এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ তীব্রতার উপর ডিপেন্ড করছে না। এরপর যে আলোকতড়িৎ ক্রিয়া আমরা যেটা বললাম, যে কোনো একটা ধাতু পৃষ্ঠের উপর উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যে যদি আলো ফেলি তাহলে সেখান থেকে কি হচ্ছে, ফটো ইলেকট্রন নিঃসরণ হয়। এই যে ঘটনা, এটা হচ্ছে আলোকতড়িৎ ক্রিয়া। এই আলোকতড়িৎ ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? যেমন প্রথম বৈশিষ্ট্য বলছে যে আলোকতড়িৎ প্রবাহমাত্রা আপতিত আলোর তীব্রতা সমানুপাতিক। আলোকতড়িৎ প্রবাহমাত্রা আপতিত আলোর তীব্রতা সমানুপাতিক। প্রথম আমরা একটা গ্রাফ দেখেছিলাম, সেক্ষেত্রে যে তীব্রতা বেশি হলে সেক্ষেত্রে আলোকতড়িৎ প্রবাহমাত্রা বেশি হচ্ছিল, সেটা আমরা একটা দেখেছিলাম। যে বিভিন্ন তীব্রতার আলো ফেললে অ্যাম্পিয়ার ভোল্ট যে লেখচিত্র, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তীব্রতা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রবাহ মাত্রা কিন্তু বেশি পাওয়া যায়। তারপর আছে কি, ফটো ইলেকট্রনগুলি সর্বোচ্চ বেগ বা গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর আদৌ নির্ভরশীল নয়। এটা আগে বলা হলো যে যে গতিশক্তি যেটা সেটা তীব্রতার উপর নির্ভরশীল নয়, বরং আপতিত আলোর কম্পাঙ্ক বাড়লে এদের সর্বোচ্চ বেগ ও গতিশক্তি বৃদ্ধি পাবে, কম্পাঙ্কের উপর ডিপেন্ড করছে। তারপর বলছে প্রতিটি ধাতুর একটি প্রারম্ভ কম্পাঙ্ক আছে, এর থেকে কম কম্পাঙ্কের আলো ধাতুপৃষ্ঠে ফেলে কোনো আলোকতীত প্রভাব পাওয়া যায় না। একটু আগে প্রারম্ভ কম্পাঙ্ক সম্বন্ধে আলোচনা করা হলো, সেটাতে বলা হচ্ছে যে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে একটা করে কম্পাঙ্ক থাকে। প্রারম্ভ কম্পাঙ্ক যেটাকে বলা হচ্ছে, তার থেকে যদি কম তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেলি তাহলে সেই ক্ষেত্রে কী হবে, কোনো রকম কোনো আলোকতীত প্রভাব পাওয়া যায় না, অর্থাৎ ইলেকট্রন যেহেতু নিঃসরণ হবে না, ইলেকট্রন নিঃসরণ না হলে কোনো রকম তড়িৎ প্রভাব পাওয়া যাবে না। সাধারণত দৃশ্যমান আলোর হলুদ বর্ণের কম্পাঙ্ক থেকে অতিবেগুনি রশ্মির কম্পাঙ্ক পর্যন্ত বিকিরণের জন্য আলোকতড়িৎ ক্রিয়া উল্লেখযোগ্য। এখানে কি বলতে চাচ্ছে, যে সাধারণত দৃশ্যমান আলো যেটা আছে হলুদ বর্ণের কম্পাঙ্ক থেকে অতিবেগুনি রশ্মির কম্পাঙ্কের সাথে বিকিরণের জন্য আলোকতড়িৎ ক্রিয়া বেশ উল্লেখযোগ্য। বিভিন্ন ধাতুর জন্য আলোকতড়িৎ ক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক বিভিন্ন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। প্রারম্ভ কম্পাঙ্কটা কিন্তু ফিক্স নয়। ফটো ইলেকট্রনগুলি ধাতুপৃষ্ঠ থেকে শূন্য ও সর্বোচ্চ গতিবেগের মধ্যবর্তী বিভিন্ন মানের গতিবেগে নিঃসৃত হতে পারে। তাহলে ফটো ইলেকট্রন যেগুলো ধাতুপৃষ্ঠ থেকে নিঃসৃত হচ্ছে সেগুলোর কিন্তু বেগ শূন্য এবং সর্বোচ্চ, তাদের মধ্যবর্তী যে কোনো মানের হতে পারে, প্রত্যেকটারই যে ফিক্সড হবে সেরকম কোনো ব্যাপার নয়, যে কোনো মানের হতে পারে, শূন্য থেকে সর্বোচ্চ। আলোকতড়িৎ নিঃসরণ একটি তাৎক্ষণিক ক্রিয়া। আলোকতড়িৎ নিঃসরণ একটি তাৎক্ষণিক ক্রিয়া, অর্থাৎ ধাতুপৃষ্ঠে আলো পড়ার সঙ্গে সঙ্গে ফটো ইলেকট্রনগুলি বেরোতে থাকে। এই দুই ঘটনার মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই। এটা একটা বেশ ভালো পয়েন্ট আছে। কীরকম, যে আমি কী করছি, একটা ধাতুপৃষ্ঠের উপর আলো ফেলছি, আলো পড়ার পর কী হচ্ছে, ইলেকট্রন নিঃসরণ করছে। তাহলে এখানে মনে হতে পারে যে একটা ধাতুপৃষ্ঠের উপরে আলো পড়লো বা শক্তি সেখানে ধাতুপৃষ্ঠতে গেল, সেই শক্তিটা কী হচ্ছে, ইলেকট্রনকে সেখান থেকে ছিন্ন করতে সাহায্য করলো, এর জন্য কী হচ্ছে, একটা টাইমের প্রয়োজন হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আলোকতড়িৎ নিঃসরণ যেটা হচ্ছে সেটা একটা তাৎক্ষণিক প্রক্রিয়া। আলো ফেলছি, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ইলেকট্রন নিঃসরণ করছে। এর মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই, এর মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই যে শক্তি সংগ্রহ করবে তারপর আস্তে আস্তে নিগত, এরকম কোনো সময়ের ব্যবধান নেই। আলোকতড়িৎ ক্রিয়ায় ফটো ইলেকট্রনের নিঃসরণের ফলে অবশিষ্ট ধাতুপৃষ্ঠে খুব সামান্য মাত্রায় ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তো কেন তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে, কারণ হচ্ছে একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন বের করে নেওয়া হয় তাহলে সেটা কি পজিটিভ হয়ে যায়, অর্থাৎ ধনাত্মক হচ্ছে। সেরকম ধাতুপৃষ্ঠ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেটা কী হয়ে যাবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত, তাহলে এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যায়। এই যে নীতিটাকে অবলম্বন করে আলোক ভোল্টেজ কোষ তৈরি করা যায়। আলোকতড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ ধাতব পদার্থের উষ্ণতার উপর নির্ভর করে না। ইলেকট্রন যে নিঃসরণ হচ্ছে সেটা কিন্তু ধাতব পদার্থের উষ্ণতার উপর নির্ভর করছে না। তো এখানে যে সোলার প্যানেল যেগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু এই জিনিসগুলো আলোকতড়িৎ কোষ বলতে পারি আমরা। সেক্ষেত্রে কি হচ্ছে, যে উষ্ণতা, ধাতব প্লেটের যে উষ্ণতা যদি বাড়ে, সূর্যের যে
তাপের দরুন সে তার উপর কিন্তু আলোক তড়িৎ নিঃসরণ ইলেকট্রন যে নিঃসরণ করছে সেটা কিন্তু নির্ভর করছে না। উষ্ণতা যে অনেক বৃদ্ধি পেলে কি হবে ইলেকট্রন নিঃসরণ করবে সেরকম কোনো ব্যাপার নাই, সেটা এখানে বলতে চাইছে। এরপরে যেটা আমরা পড়বো সেটা আলোক তড়িৎ কোষ। আলোক তড়িৎ কোষ, এই আলোক ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটাকে বলছি বা আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে আলোক তড়িৎ কোষকে তৈরি করাচ্ছে। বলছে এখান থেকে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে যে কোষটা তৈরি করেছে সেটাকে আলোক তড়িৎ কোষ বলা হচ্ছে। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে আমি এক ধরনের কোষ তৈরি করছি। বলছে আলোক ভোল্টীয় কোষ, এই কোষে কি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া থেকে সরাসরি তড়িৎচালক বল উৎপন্ন করে। যেমন আমরা যে ছোট ছোট পেন্সিল ব্যাটারিগুলো যেগুলো ব্যবহার করছি সেগুলো কি হচ্ছে এক ধরনের যে তড়িৎচালক বল থাকে সেটা আস্তে আস্তে কি হচ্ছে খরচ হয় এবং বিভিন্ন কাজে যেমন হচ্ছে বাল্ব জ্বালাতে অন্যান্য কাজে ব্যবহার করে। এক্ষেত্রে কি হচ্ছে এই আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে কি হচ্ছে তড়িৎচালক বল উৎপন্ন করা হচ্ছে এবং এই যে যথার্থ এটি একটা যথার্থ তড়িৎ কোষ, কারণ কোনো সহায়ক ব্যাটারি ছাড়া এটা কি হচ্ছে তড়িৎচালক বলের উৎস হিসেবে কাজ করে। তো এখানে একটা ছবি দেখানো হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া যেটা আলোক ভোল্টিক কোষ যেটা আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে আলোক ভোল্টিক কোষ যেটা তৈরি করেছে তার একটা ছবি দেখানো হচ্ছে। কীভাবে তৈরি করা আছে, প্রথমে কি হচ্ছে একটা কপার পাত বা তামার পাত নিয়ে আছে, তামার পাত তার উপরে কি হচ্ছে কপার অক্সাইড কিউপ্রাস অক্সাইডের একটা স্তর ফেলা আছে। কীভাবে জারণ পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে তার এক পিঠে স্তর দেওয়া আছে। এই যে মাঝখানে এটা যেটা সাদা করা আছে সেটা হচ্ছে কিউপ্রাস অক্সাইডের স্তর CO2O, আর এটা হচ্ছে তামার পাত তামার পাত তার উপর এটা এই যে স্তরটা ফেলে তার উপর কি হচ্ছে যে বাষ্পায়নের মাধ্যমে একটা সোনা বা রূপার একটা পাতলা স্তর প্রলেপ দেয়, পাতলা প্রলেপ দেওয়া হয়, যাতে কি হচ্ছে এখানে যে আলোক রশ্মিগুলো এই যে সোনার বা যে রূপার আছে সেই এতে যখন পড়বে রশ্মিগুলো, বিশেষ করে যেটা অতিবেগুনি রশ্মি ব্যবহার করা সেটা যাতে এই স্তরে ভেদ করে এই স্তরে পৌঁছাতে পারে, এই জায়গায় যে স্তরটা আছে কিউপ্রাস অক্সাইডের স্তর আছে সেটার উপর পৌঁছাতে পারে। তাহলে প্রথমে একটা নেওয়া হয়েছিল তামার পাত বা কপার বা তামার পাত, তার উপরে কি হচ্ছে CO2O এর স্তর ফেলা হলো একটা কার মাধ্যমে জারণ পদ্ধতির মাধ্যমে। এর উপরে কি করা হচ্ছে সোনা বা রূপার একটা প্রলেপ দেওয়া আছে বাষ্পায়নের মাধ্যমে খুব পাতলা, যাতে কি হচ্ছে কি এর মধ্যে দিয়ে আলো ফেললে সেটা এর স্তরে পৌঁছাতে পারে, এর স্তরের মধ্যে পৌঁছাতে পারে। তো এখানে কি হচ্ছে আলো ফেলা হলে বিশেষত অতিবেগুনি রশ্মি ফেলা হচ্ছে, তাহলে এই স্তরে কি হচ্ছে ভেদ করে এখানে যখন যাচ্ছে তখন কি হচ্ছে এখান থেকে ফটো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। ফটো ইলেকট্রন নিঃসরণ কোথা থেকে, এই যে কিউপ্রাস অক্সাইডের যে স্তর আছে সেখান থেকে কি হচ্ছে ফটো ইলেকট্রনগুলো এখান থেকে নিঃসরণ হচ্ছে। ফটো ইলেকট্রন যেই নিঃসরণ হচ্ছে সেগুলো কি হচ্ছে রূপার যে প্লেট এখানে যেটা সোনার বা রূপার যে প্রলেপ দেওয়া আছে সেই প্রলেপের উপর কি হচ্ছে ছড়িয়ে পড়ছে। এখানে যখন ছড়িয়ে পড়ছে এটা কি হচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঋণাত্মক হয়ে যাচ্ছে। এখানে যে এটা যদি ঋণাত্মক হয়ে যায়, ঠিক আছে, তামার পাতের সাপেক্ষে এই প্রলেপ যেটা কি হবে ঋণাত্মক হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে বিভবটা কত হয়ে যাবে ঋণাত্মক, তাহলে এর সাপেক্ষে এটা কি হয়ে যাচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে একটা বিভব পার্থক্য চালু হয়ে যায়, তার মানে কি একটা তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। এই তড়িৎচালক বলটাই কি হচ্ছে একটা প্রভাব সৃষ্টি করছে। তাহলে এক্ষেত্রে কি হলো আলো আপতিত হওয়ার পর এখান থেকে এই স্তরে যেই গেল কিউপ্রাস অক্সাইডে তখন কি হলো এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হতে শুরু করলো এই স্তর থেকে। এই স্তর থেকে কি হচ্ছে ইলেকট্রন নিঃসরণ শুরু হলো, সেগুলো ফটো ইলেকট্রন বলবো, সেগুলো কি হচ্ছে সোনার বা রূপার যে এখানে স্তরে আছে সেই যে প্রলেপ দেওয়া আছে তার মধ্যে ছড়িয়ে গেল। এখানে যখন চলে গেল তখন এগুলো কি হচ্ছে ঋণাত্মক হয়ে গেলো, এই কপারের সাপেক্ষে এটা একটা কি হয়ে যাবে ঋণাত্মক বিভবে চলে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, বিভব পার্থক্য সৃষ্টি হলে সেখানে তড়িৎচালক বল তৈরি হচ্ছে, ঠিক আছে। তড়িৎচালক বল যদি পাওয়া যায় সেখান থেকে কী হয়ে যাবে একটা প্রভাব পাওয়া যাবে। তাহলে এখানে কি আছে একটা রেজিস্ট্যান্স রাখা আছে, লোড রেজিস্ট্যান্স বলা আছে এটাকে। তো এর মধ্যে দিয়ে যোগ করে দিলে কি আছে একটা প্রবাহ সৃষ্টি হয়ে যাবে, ইলেকট্রন এদিকে প্রবাহিত হবে কারণ এই জায়গায় ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হবে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে কি হচ্ছে কারেন্ট প্রবাহিত, তাহলে এদিকে কী হবে কারেন্ট আমরা পাবো। তো এই আলোক তড়িৎ কোষ, ঠিক আছে, আলোক তড়িৎ কোষ যেটা ব্যবহার কোথায় কোথায় হয় বলছে স্বয়ংক্রিয় সুইচ, বলছে অগ্নি সংকেত যন্ত্র, ট্রেনের সিগন্যাল, রাস্তার বৈদ্যুতিক বাতি ইত্যাদি স্বয়ংক্রিয় যে সুইচ থাকে সেক্ষেত্রে এই কোষ ব্যবহার করা আছে। অটোমেটিক্যালি এরকম জিনিসগুলো আলো পড়বে তার সাথে সাথে কী হবে এরকম স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে নিজেই। তারপর হচ্ছে শব্দের রেকর্ডিং ও পুনরুদ্ধার, সিনেমার ভিডিও ফিল্মের সাউন্ড ট্র্যাকে শব্দের রেকর্ডিং ও পুনরুদ্ধারের কাজে আলোক তড়িৎ কোষ ব্যবহার করা আছে। সৌর ব্যাটারি আজকাল আমরা বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে সৌর ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে দিয়ে কী হচ্ছে যে
সূর্যের আলোকে ব্যবহার করে সেটাকে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়েছে। সূর্যের আলো ফেলে যে আলোক ভোল্টীয় কোষ তৈরি করা সৌর ব্যাটারি, মহাকাশযান, কৃত্রিম পুকুরে আজকাল যেটা বাড়িতে ব্যবহার করা হচ্ছে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে খুবই ভালোভাবে, যে এই ক্ষেত্রে আলোক তড়িৎ প্রক্রিয়া যে কোষ তৈরি করা হচ্ছে, যেখানে যে প্রবাহ যেটা আমরা পাচ্ছি, সেই যে কারেন্টটা সেটা কিন্তু ডিসি কারেন্ট। আমরা বলে দিচ্ছি যে আলোক তড়িৎ কোষ যেটা তৈরি করা হচ্ছে বা আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে যে কারেন্ট আমরা পাচ্ছি সেটা কিন্তু ডিসি কারেন্ট, সেটা কিন্তু ডিসি কারেন্ট, সেটা ডিসি কারেন্ট মনে রাখতে হবে। এছাড়াও কী ব্যবহার আছে, টেলিভিশন স্টুডিও থেকে যে কোনো ছবি আলো ছায়াকে আলোক তড়িৎ কোষের সাহায্যে তড়িৎ সংকেতে পরিবর্তিত করে দূরবর্তী স্থানে ব্যবহার করা হয়। স্বয়ংক্রিয় গণক কোনো বিশেষ হলে কতজন দর্শক ঢুকছেন বা বের হচ্ছেন তার হিসাব রাখার জন্য আলোক তড়িৎ কোষের সাহায্যে স্বয়ংক্রিয় গণক তৈরি করা হয়। স্বয়ংক্রিয় ক্যামেরা আলোর তীব্রতা অনুযায়ী নিয়ন্ত্রিত ছবি তোলার জন্য স্বয়ংক্রিয় ক্যামেরা আলোক তড়িৎ কোষ ব্যবহার করা হয়। তাহলে এসব জায়গাগুলোতে কী হচ্ছে, আলোক তড়িৎ কোষের ব্যবহার হয়। আরও একটা জিনিস বললাম যেটা, যে আলোক তড়িৎ প্রবাহ যেটা আমরা পাচ্ছি আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে আলোক তড়িৎ কোষ থেকে, সেক্ষেত্রে কিন্তু প্রবাহ যেটা পায় সেটা হচ্ছে ডিসি, ডাইরেক্ট কারেন্ট আমরা পাই। এরপর আসবো আলোর তরঙ্গতর্কে ব্যর্থতা। এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা ঘটছে, তো তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু এর ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। কারণ দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে তীব্র আলো যখন আমরা ফেলছি, তা থেকেও দেখা যাচ্ছে যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ওর থেকে বেশি হচ্ছে না। বা অনেক সময় যখন আমরা কি নিবৃত্ত তোমার হচ্ছে গিয়ে কম কম্পাঙ্কের যখন আলো ফেলছি, প্রারম্ভিক কম্পাঙ্ক যেটা বলছি তার থেকে, বা সূচনা কম্পাঙ্ক তার থেকে কম কম্পাঙ্কে বেশি তীব্রতা আলো ফেলছি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, যে কোনো রকম ফটো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু এই ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে কী হচ্ছে, ব্যাখ্যা করা যাবে না। তাহলে তার ব্যর্থতা কোন কোন জায়গাগুলো আছে, তার ব্যর্থতা কোন কোন জায়গাগুলোয় আছে সেগুলো আমরা এখানে দেখব। তো আলোর তরঙ্গ তত্ত্ব কী বলে, যে আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং ঠিক আছে, এবং তরঙ্গের আকারে কী হচ্ছে, চলাচল করে। তাহলে এর সাহায্যে কী হচ্ছে, ফটো ইলেকট্রিকটা ব্যাখ্যা করছে। কোন কোন জায়গাগুলো ব্যাখ্যা করা যাচ্ছে না, তাহলে এখানে প্রথম পয়েন্ট, যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। বলছে আলোর তীব্রতা যত বাড়ে আলোক তরঙ্গের বাহিত শক্তিও তত বাড়ে। সুতরাং ধাতব পৃষ্ঠে যদি খুব তীব্র আলো ফেলা হয়, তাহলে নিশ্চিত ফটো ইলেকট্রন গতিশক্তি খুব বেশি হওয়ার কথা, অর্থাৎ এই গতিশক্তির কোনো ঊর্ধ্বসীমা থাকার কথা নয়। অথচ নিবৃতভাবে ভিজুরের মান থেকে বোঝা যায় ফটো ইলেকট্রন গতিশক্তি কখনোই ই ভিজুর অপেক্ষা বেশি হতে পারে না। এটাও আমরা দেখতে পেলাম যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্স হচ্ছে ই ভিজুর। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, তীব্রতা যদি আমরা বেশি করি, তাহলে এক্ষেত্রে যে আলোক তরঙ্গ যেটা, তার মধ্যে শক্তি তো প্রচুর পরিমাণে থাকছে, তাহলে ফটো ইলেকট্রনের গতিশক্তি এর থেকে বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এর থেকে বেশি হচ্ছে না, অর্থাৎ ঊর্ধ্বসীমা যেটা থাকার কথা নয়, ঊর্ধ্বসীমা থাকছে, অর্থাৎ একটা লিমিটেশন থেকেই যাচ্ছে। তাহলে এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু এটা ব্যাখ্যা করা যাচ্ছে না সর্বোচ্চ গতিশক্তি। 2 নম্বর হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। তো প্রারম্ভ কম্পাঙ্ক নিউজির অপেক্ষা কম কম্পাঙ্কের আলো যদি যথেষ্ট তীব্র হয়, তবেই কী হচ্ছে, প্রচুর পরিমাণে, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে শক্তি বহন করে নিয়েছে, প্রচুর পরিমাণে শক্তি বহন করছে, কিন্তু এই শক্তিটা কিন্তু ফটো ইলেকট্রন নিঃসরণ ঘটার জন্য যথেষ্ট হচ্ছে না, তাহলে এখানেও সে ব্যর্থ হচ্ছে তরঙ্গ তত্ত্ব। অন্যদিকে নিউজিরো অপেক্ষা বেশি কম্পাঙ্কের কিন্তু ক্ষীণ আলোক রশ্মি, অর্থাৎ তীব্রতা খুবই কম, সে কিন্তু নিঃসরণ ঘটাতে সক্ষম হচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা ব্যর্থতা, প্রারম্ভিক কম্পাঙ্কের ব্যর্থতা। তারপরে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ। তাহলে একটু আগে বলা হলো আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে, যে এক্ষেত্রে যে আলো পড়ছে আর ইলেকট্রন নিঃসরণ, তার মধ্যে কোনো গ্যাপ নেই, তার মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই, তাৎক্ষণিক প্রক্রিয়া। তাহলে এক্ষেত্রে কি বলছে, যে আলোক তরঙ্গ তত্ত্ব বলছে যে আপতিত আলোক তরঙ্গ ধাতুপৃষ্ঠে যে শক্তি নিয়ে আসে তা প্রতি ইলেকট্রনের ক্ষুদ্র পরিসরে কেন্দ্রীভূত হতে কিছুটা সময় লাগে। তাই তরঙ্গ তত্ত্ব অনুসারে আলোক রশ্মির আপতন ও ফটো ইলেকট্রন নিঃসরণের মধ্যে কিছুটা সময়ের ব্যবধান থাকার কথা। অথচ এই ক্ষেত্রে কি বলছে, আলোক তড়িৎ ক্রিয়া হলো তাৎক্ষণিক, অর্থাৎ আপতন নিঃসরণের মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই। তাহলে কোনো একটা ধাতু পৃষ্ঠে আমি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের বা উপযুক্ত নিবৃত্তি যেটা বা প্রারম্ভিক কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলছি, সেই কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেলি, তাহলে দেখা যাবে সঙ্গে সঙ্গে সেখান থেকে কি হচ্ছে, যে ফটো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। তাহলে এই যে দুটো ঘটনা, আলো ফেলছি আর নিঃসরণ, ফটো ইলেকট্রন নিঃসরণ, তার মধ্যে কোনো গ্যাপ নেই, কিন্তু আলোর তরঙ্গ তত্ত্ব বলছে যে এই যে শক্তি নিয়ে বয়ে আসছে যে আলোটা, সেটা কি হচ্ছে, ইলেকট্রনের যে ক্ষুদ্র পরিসর সেখানে যাচ্ছে, কেন্দ্রীভূত হচ্ছে, তারপর সে উত্তেজিত হয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে একটা সময় থাকার কথা,
এর মধ্যে একটা সময়ের গ্যাপ থাকার কথা, কিন্তু সেক্ষেত্রে কোনো সময়ের গ্যাপ এখানে পাওয়া যাচ্ছে না ফটো ইলেকট্রিক ক্ষেত্রে। তাহলে আলোর তরঙ্গতত্ত্বের সাহায্যে কী হচ্ছে, এই জিনিসগুলো ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে এইগুলো হচ্ছে আলোর তরঙ্গতত্ত্বের ব্যর্থতা, ফটো ইলেকট্রিক ইফেক্ট ক্ষেত্রে ব্যর্থতা। তাহলে আলোক তরঙ্গতে ব্যর্থতা যেগুলো আছে, সেই ব্যর্থতাকে কি হচ্ছে সার্থকতাতে পরিণত করার জন্য কি হয়েছিল, যে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব এসেছিল, বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব এসেছিল। তো 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, সেই তত্ত্বটাকে কি হচ্ছে পরিবর্তন করে ফোটন কণার ধারণা প্রবর্তন করেন, ফোটন কণার ধারণা প্রবর্তন করেন এবং আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করুন। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া যে এই যে আগে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, সেই বৈশিষ্ট্য তিনটে যেটা ছিল সেইগুলো কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না কার সাহায্যে, আলোক তরঙ্গতে। তাহলে এগুলো হচ্ছে ব্যর্থতা আলোক তরঙ্গতে। তাহলে এখানে কি ঘটনা ঘটছে, তো 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন কি করেছিলেন, যে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব সেটাকে নিয়ে এক ধরনের ফোটন কণার ধারণা প্রবর্তন করেছিলেন, তার সাহায্যে কি হয়েছেন, ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে ব্যাখ্যা করেছিলেন। তো বিকিরণে যে কণিকা তত্ত্ব বর্তমানে কোয়ান্টাম তত্ত্ব নামে পরিচিত, বিকিরণে এই যে কণিকা তত্ত্ব সেটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব নামে পরিচিত। তাহলে এই তত্ত্বের মূল কথা কি বলছে, বলছে তড়িৎচুম্বকীয় যে বিকিরণ, যেটা আলো ফেলছে আলোক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে এই তড়িৎচুম্বকীয় বিকিরণ যেটা, সেটা তরঙ্গধর্মী নয়, বরং এক ধরনের কণার স্রোত। এই কণার নাম হচ্ছে ফোটন। অর্থাৎ আমরা যে আলো ফেলছি সেই আলোটা তরঙ্গধর্মী নয়, ঠিক আছে, এটা হচ্ছে কি এক ধরনের কণার স্রোত বলেছিলেন। কণার যেগুলো, সেই কণাগুলো কি ফোটন কণা। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, ধাতব পৃষ্ঠের উপর আমরা কি করছি, আলো যেটা ফেলছি সেটা কণা পড়ছে, তরঙ্গ নয়, সেখানে কি পড়ছে, কণাগুলো পড়ছে। সেই কণার নাম কি, ফোটন। ফোটন পড়ছে, ইলেকট্রনকে কি করছে, আঘাত করে বের করে দিচ্ছে। ফোটন পড়ছে, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যে উপযুক্ত যে শক্তি সম্পন্ন ফোটন সেখানে পড়ছে, পড়ার পর কি হচ্ছে, সেখান থেকে কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বের করে দিচ্ছে। তাহলে ঠিক কিসের মতো, বন্দুকের গুলির মতো, গুলি ছুটছি, এক একটা গুলি ছুটছি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেখানে যেমন হচ্ছে গিয়ে বসেছিল ইলেকট্রন, তাদেরকে সেখান থেকে বের করে দিচ্ছে। সেইগুলো হচ্ছে ফোটন, এক একটা কণার নাম হচ্ছে ফোটন। অর্থাৎ আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই তরঙ্গগুলো কি হচ্ছে, সেই সেই বিকিরণ যেটা তড়িৎচুম্বকীয় বিকিরণ, সেটাকে তরঙ্গ ধর্মী বলা হচ্ছে না, সেটাকে তরঙ্গধর্মী বলা হচ্ছে, সেটা হচ্ছে কণার স্রোত হিসেবে বলা হচ্ছে। এই যে কণাগুলো সেটা হচ্ছে ফোটন। তো এই যে ফোটন কণা, সে ফোটনের ধর্ম বলি, ফোটন কণার ধর্ম কি কি আছে, বলছে প্রতিটি ফোটন কণা হচ্ছে নিস্তড়িত। ঠিক নিউট্রন যেমন নিস্তড়িত, সেখানে ফোটন কণা হচ্ছে নিস্তড়িত। প্রতিটি ফোটন কণার আলো, প্রতিটি ফোটন কণায় কি হচ্ছে, আলোর বেগে যায়। আলো যেরকম বেগে চলে, ফোটন কণাগুলো ঠিক সেরকম ভাবে চলে। তাহলে বেগের হ্রাস বৃদ্ধি এখানে কোনো রকম ঘটে না, ফিক্সড। বলছে ফোটন কণা দ্বারা বাহিত শক্তির পরিমাণ E=h²। প্ল্যাঙ্কের একটা যে জিনিস ছিল E=h², সেই জিনিসটাকে কাজে লাগিয়েছিলেন আইনস্টাইন। তো এখানে ফোটন দ্বারা যে বাহিত শক্তির পরিমাণ হচ্ছে E=h²। অর্থাৎ এক একটা যে গুলি বলতে পারি, সেই গুলির শক্তি কত হচ্ছে, E=h² আমরা বলতে পারি, ঠিক আছে। এখানে নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তো ফোটন স্রোতে ফোটন কণার সংখ্যা যত বেশি হবে, বাহিত শক্তির পরিমাণ তত বাড়বে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, একটা গুলির পরিবর্তে আমি অনেকগুলি যদি গুলি একসাথে মারি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, অনেক বেশি পরিমাণ শক্তি যাবে, এটাই বলতে চাচ্ছে। ফলে বিকিরণের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পায়। বলছে নিউটনীয় বলবিদ্যা অনুসারে ফোটনের ভর ব্যাখ্যা করা যায় না। এই যে ফোটন, তার ভরটা ব্যাখ্যা করা যায় না কার সাহায্যে, নিউটনীয় বলবিদ্যা অনুসারে। ফোটনের যে ভর আছে, এই ধারণাটা বর্জনীয়। ফোটনের কোনো ভর নেই। সহজভাবে বলা যায় যে ফোটনে স্থির ভর বা বিরাম ভর হলো শূন্য। ফোটনের কোনো ভর নেই। ফোটন হচ্ছে নিস্তরিত কণা, ফোটনের কোনো ভর নেই। ফোটন হচ্ছে আলোর বেগে চলে এবং এক একটা ফোটনের শক্তি হচ্ছে E=h²। বলছে আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে কোনো একটা কণার স্থির ভর যদি m0 হয় এবং ভরবেগ m0 এবং ভরবেগ যদি p বলা হয়, তাহলে কণাটির শক্তি E=√p² + mg² c⁴ এই সূত্র অনুসারে লেখা হয়। এইভাবে লেখা হয়, কোনো একটা কণার স্থির ভর যদি m0 হয় এবং ভরবেগ যদি p হয়, তাহলে শক্তি যেটা E=√p² + mg² c⁴ হিসেবে লেখা হয়। এখন যদি ফোটন কণার কথা বিচার করি, তাহলে ফোটন কণার ক্ষেত্রে স্থির ভরটা কত, 0। তাহলে E সমান কত হয়ে যাবে, √p²c², অর্থাৎ রুটটা চলে গেলে পিসি, E সমান আমি পাবো কত, পিসি। তাহলে ফোটনের ক্ষেত্রে m0 সমান হচ্ছে 0 যেহেতু, তাহলে E সমান পাবো আমার কত, পিসি। তাহলে এখান থেকে p সমান আমি কি পাচ্ছি, E/c। p সমান আমি কি পাচ্ছি, E/c। তাহলে E সমান আবার কি, h/c। এই সমীকরণটা আমাদের একটু গুরুত্বপূর্ণ, অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় থাকে এই সমীকরণটা। তো আমাদের মনে রাখতে হবে E সমান হচ্ছে পিসি, p সমান কি হচ্ছে, E/c, E সমান h/c, সিটা হচ্ছে আলোর বেগ। তাহলে ফোটন ভরহীন কণা হলেও এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ভরবেগ আছে। তাহলে ভর নেই কিন্তু অথচ দেখা যাচ্ছে ভরবেগ আমি পাচ্ছি, একটা ইন্টারেস্টিং জিনিস বেশ। ফোটনের কোনো ভর না থাকলেও সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা ভরবেগ আমরা পাচ্ছি, সেই p সমান হচ্ছে h/c। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ধর্ম ফোটন কণার।
এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, যেটা আমরা বলছি এইচ, যেটাকে আমাদের ডিনোট করছি প্ল্যাঙ্ক ধ্রুবক। এটি একটি সর্বজনীন ধ্রুবক, এটা মনে রাখতে পারি একটি সর্বজনীন, ই সমান এইচ নিউ। তাহলে এই সমান আমি কি লিখতে পারি, ই বাই নিউ, এই সমান হচ্ছে ই বাই নিউ। এখন এসআই পদ্ধতি যদি আমি এইচ এর একক দেখি তাহলে কি পাবো, ই এর একক বাই নিউ এর একক। ই এর একক কি, ই হচ্ছে এনার্জি, এনার্জির একক কি জুল লিখবো আমি, আর নিউ এটা হচ্ছে পার সেকেন্ড, কম্পাঙ্ক পার সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স, তাহলে এখান থেকে আমি পাচ্ছি জুল সেকেন্ড। তাহলে এইচ এর একক এসআই পদ্ধতিতে জুল সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে কী হবে আর্ক সেকেন্ড আমি পাচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এইচ এর যে এককটা সেটা হচ্ছে কৌণিক ভরবেগের এককের সঙ্গে অভিন্ন, কৌণিক ভরবেগের এককের সঙ্গে অভিন্ন। সুতরাং এইচ হলো আসলে কৌণিক ভরবেগের একটি পরিমাপ। কি করে আসছে, এইচ এর একক আর কৌণিক ভরবেগ এককটা যে একই কি করে বুঝবো আমি। তাহলে এক্ষেত্রে কৌণিক ভরবেগ যেটা আমরা জানি, কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে এম ভি আর দিয়ে লেখা হয়, এম ভি আর। এমটা হচ্ছে ভর, এমটা হচ্ছে ভর, এর জায়গায় আমি কি লিখলাম, কেজি লিখে দিলাম, কেজি লিখে দিয়েছি। আর ভি হচ্ছে বেগ, বেগের জায়গায় মিটার পার সেকেন্ড, আর এর জায়গায় আমি কি লিখবো, আরটা হচ্ছে কি রেডিয়াস বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হবে এম লিখলাম আমি, রেডিয়াস সেটা কী হবে এম দিয়ে লিখলাম আমি, সেটাও একটা দৈর্ঘ্য, তাহলে মিটার এম দিয়ে লিখলাম আমি। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে কেজি, এটা কি মিটার পার সেকেন্ড ইন্টু মিটার, মিটার পার সেকেন্ড মিটার লিখলাম। তার পরের লাইনে আমি কি করলাম, যে উপর নিচে এস দিয়ে গুণ করলাম, অর্থাৎ সেকেন্ড, সেকেন্ড দিয়ে গুণ করলাম, উপরে সেকেন্ড দিয়ে গুণ করেছি, নিচে সেকেন্ড দিয়ে ভাগ করেছি, তাহলে সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে, উপর নিচে সেকেন্ড সেকেন্ড করলাম, উপরে সেকেন্ড নিচে সেকেন্ড, তাহলে কী হবে এখানে একটা সেকেন্ড গুণ করেছি, তাহলে এই নিচে একটা কী হচ্ছে ভাগ করতে হবে, তাহলে ভাগ করেছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড ইন্টু মিটার, এটা আমি পাচ্ছি। এখন দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, জাস্ট এইটুকুটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সমান আবার কি নিউটন, নিউটন। এফ সমান কি এম এ, এম হচ্ছে কেজি, এম এর মান, এমটা আমি কি দেখি এসআই পদ্ধতিতে কেজি লিখি, আর এ যেটা ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা হচ্ছে এফ সমান এম এ, তাহলে হচ্ছে বল, কী হবে নিউটন, নিউটন সেকেন্ড যেটা ছিল সেটা রাখলাম, মিটার রাখলাম। আবার দেখো নিউটন মিটার সমান হচ্ছে জুল, নিউটন মিটার সমান হচ্ছে জুল, তাহলে সেকেন্ড যেটা ছিল সেটা তাহলে জুল সেকেন্ড, তাহলে কৌণিক ভরবেগের একক আর এইচ এর একক হচ্ছে একই, অর্থাৎ এইচটা হচ্ছে কৌণিক ভরবেগের একটি পরিমাপ। এইচ এর মানটা কত হবে, এইচ এর মানটা হচ্ছে 6.625 ইন্টু 10⁻34 34 জুল সেকেন্ড। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে যদি আমি করি তাহলে 6.625 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড আমি পাবো। এবার যদি আমি কি করলাম, এটাকে ইলেকট্রন ভোল্ট সেকেন্ডে আমি লিখবো, অর্থাৎ জুল বা আর্কটাকে যেরকম এইভাবে যদি আমি লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করবো, এই যে জিনিসটাকে আমি কী করলাম ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে আসছি, ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে আসছি। এই যে জুল, এটা আমরা পেয়েছিলাম যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল পেয়েছিলাম। তাহলে এই যে ভাগ করে দিলাম ইলেকট্রন ভোল্টে এককে চলে আসবে, তাহলে এই জিনিসটাকে কী করেছে ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে আসছে, জুলটাকে ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে আসছে, তাহলে এটা দিতে করলে ইলেকট্রন ভোল্ট ইন্টু সেকেন্ড, তাহলে 4.14 ইন্টু 10⁻15 ইলেকট্রন ভোল্ট সেকেন্ড আমি এককে পেয়ে যাবো এইচের মানটা। এবার যেটা আসবো যে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের শক্তির সম্পর্ক কি, বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফোটনের যে শক্তি সেই সম্পর্কটা কি। তাহলে একটা ফোটনের শক্তি কত, ই সমান হচ্ছে এইচ নিউ, নিউটা কি লিখতে পারি সি বাই ল্যামডা, সিটা হচ্ছে আলোর গতিবেগ, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন ইকে কি করছি আমি ইলেকট্রন ভোল্ট এককে রাখছি, ল্যামডাটাকে কি অ্যামস্ট্রং এককে রাখছি, তাহলে সেই ক্ষেত্রে এই যে সমীকরণ ই সমান এই সি বাই ল্যামডা, এটা কীরকমভাবে পরিবর্তিত হচ্ছে, কীরকম আকার আসছে সেটা আমরা দেখব। এটাকে কি বললাম ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে আসবো, আর এটাকে কি ল্যামডাটাকে অ্যামস্ট্রং এককে যদি নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে কীরকম সমীকরণটা আসবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে ইটাকে আমি কি করেছি ইলেকট্রন ভোল্ট এককে যদি নিয়ে আসি, ইলেকট্রন ভোল্টটাকে আমি কি করব, 1 ইলেকট্রন ভোল্ট সমান আমি কত করতে পারি, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻19 জুল, তাহলে ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে আসছি, তাহলে ই গণিত আমি কি করেছি 1.6 ইন্টু এটা ই ইলেকট্রন ভোল্ট, সেটা সমান এই যে এখানে ই ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টটাকে কি করছি এই ইটাকে কি করছি ইলেকট্রন ভোল্ট, তাহলে ই ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট সমান কত জুল হবে, ই গণিত 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্টের মান 1.6 ইন্টু 10⁻19 জুল, এটা তাহলে এত জুল হয়ে গেল। আর ল্যামডাটা কি অ্যামস্ট্রং এককে যদি প্রকাশ করে, তাহলে ল্যামডা অ্যামস্ট্রং, ল্যামডা ইন্টু 1 অ্যামস্ট্রং, ল্যামডা ইন্টু 10⁻10 মিটার, তাহলে পুরো জিনিস এই যে মানটা আর এই মানটা যদি আমি সমীকরণে বসাই, তাহলে এই জিনিসটা পাচ্ছি আমি, পুরো এইচের মানটা বসিয়ে দিয়েছি, আলোর গতিবেগ এটা 3.8 মিটার পার সেকেন্ড,
ল্যামডাটা কত, ল্যামডা ইন্টু 10⁻10 এটা পেলাম। ইলেকট্রন ভোল্ট এটা কত, এটা আমি পেলাম। তাহলে এখান থেকে যদি ই আমি বের করতে চাই তাহলে কি করব আমি, দেখা যাচ্ছে এইভাবে ক্যালকুলেশন করার পর আমার আসছে 12,422 বাই ল্যামডা। ই সমান হচ্ছে 12,422 বাই ল্যামডা আমি পাচ্ছি। তাহলে এই জিনিসটাকে 12,422টাকে যদি আমি করি 12,400 নিয়ে আসি, নিয়ারেস্ট 12,400 নিয়ে আসি, তাহলে ই সমান আমি পাবো 12,400 বাই ল্যামডা। যে ক্ষেত্রে যেখানে ইটা কোন এককে প্রকাশ করা হয়েছে, ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হয়েছে, ল্যামডাটা কি আছে, অ্যামস্টার এককে প্রকাশ করা হয়েছে। এখান থেকে কি করা হয়, অঙ্ক করা হয়। তাহলে এই ক্ষেত্রে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য আর ফোটনের যে শক্তি তার মধ্যে একটা সম্পর্ক কি হচ্ছে, ফোটনের শক্তি যেটা ই আর তরঙ্গ দৈর্ঘ্য যেটা ল্যামডা, তার মধ্যে একটা সম্পর্ক ই সমান হচ্ছে 12,400 বাই ল্যামডা। যেখানে ইটা কোন এককে প্রকাশ করা হয়েছে, ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হয়েছে, ল্যামডাটা কি অ্যামস্টার এককে প্রকাশ করা হয়েছে। তাহলে যে যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম, আলোক তড়িৎ কি অনেক কিছু জানতে পারলাম। আলোক তরঙ্গ তড়িতের যে ব্যর্থতা সেটা আমরা দেখলাম, ব্যর্থতাকে কীভাবে করা যায়, ঠিকভাবে করা যায়, সেটার জন্য কি করা হয়েছিল, যে একটা বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব এখানে এসেছিল। তারপর কি হচ্ছে যে প্ল্যাঙ্ক ধ্রুবক কি আছে, বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের শক্তি সম্পর্ক, এইসব জিনিসগুলো আমরা এখান থেকে জানলাম। তাহলে এইসব জিনিসগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। আর ছোটো ছোটো যে সূত্রগুলো আছে, যে সূত্রগুলো বা ফোটনের ধর্ম বলি, এইসব জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে।